নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প। আজকের গল্প ঘৃণার চেয়ে বড়। লোকটা শেষ পর্যন্ত বাড়িতেও চলে এলো। অনেক চেষ্টা করেও আটকে রাখতে পারল না অরুণা। নাইট ডিউটি থেকে ফিরে সবে তখন একটু শুয়েছে। চোখ জুড়ে তখনও নিদ্রাহীন রাতের অবসন্নতা। এ অবসন্নতায় ঘুম পায়, আসে না সহজে। শরীর ভাঙা ক্লান্তি চোখের পাতায় লেগে থাকে অনেকক্ষণ। বিছানায় চোখ বুজে শুয়ে অরুণা টের পায় সবকিছুই। সংসারের প্রতিটি ক্রন্দন শুনতে পায়। ঠিকে ঝি মশলা করছে। শব্দ করে বালতি রাখল মেঝেতে। তুলি বাথরুম থেকে বেরোলো। মাছের ঝোলটা রেঁধে এবার তৈরি হবে কলেজ যাওয়ার জন্য। নাকে মুখে দুমুঠো গুঁজে নেবে। অরুণার নাইট থাকলে মেয়েটার এ সময় খুব পরিশ্রম যায়। ইদানিং মা একেবারে কিছুই করতে পারে না। বাতের ব্যথায় শয্যাশায়ী প্রায়। বয়সও হয়েছে অনেক। কান গেছে, চোখেও দেখে না ভালো। তবু তো আছে আলগা একটা নিরাপত্তার মতন। অরুণা বাড়ি থাকে না যখন, তুলি যখন বাড়িতে একা, এটুকুই যা সান্ত্বনা। এবার একটা রাত দিনের লোকের ব্যবস্থা করতেই হবে। খরচা একটু বাড়বে, বাড়ুক। সংসার সামলাতে গিয়ে মেয়েটার লেখাপড়ার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে যেই একটু পাশ ফিরেছে অরুণা, অমনি কলিং বেলের তীক্ষ্ণ ডাক গোটা বাড়ি জুড়ে। মা, তোমাকে একটা লোক খুঁজছে। অরুণা ঘুরে তাকালো। কে? জানি না, খুব জরুরি দরকার বলল। তুলি ঘরে ঢুকে পড়ার টেবিলের দিকে গেল। বই খাতা গোছাচ্ছে। অদ্ভুত চেহারা, হাড়গিলে টাইপের। এমন খোঁচা খোঁচা দাড়ি, নোংরা ছেঁড়া জামা প্যান্ট, বুড়ো মতন। বলতে বলতে বিছানার পাশে এলো। দেখলেই ভয় করে। আমি বাবা। অরুণা ধড়ফড় করে উঠে বসেছে মেয়ের কথা শেষ হওয়ার আগেই। তুই অমনি দরজা খুলে দিয়ে চলে এলি? আক্কেলটা কি তোর? কি করবি? চুরি? অত সোজা নয়। তুলি নিশ্চিন্ত মনে চিরুনি টানল চুলে। তাছাড়া আছে না ঘরে? অরুণা তাড়াতাড়ি নেমে পড়ল খাট থেকে। কত বড় চুরি হয়ে যেতে পারে তা যদি বুঝতো তুলি। দরজার সামনে গিয়েও থমকে দাঁড়ালো। মেয়েকে বলবে এখন ঘর থেকে বেরোতে? থাক, কি দরকার, অন্য কেউও তো হতে পারে। ভেতরে জামা পরা নেই, শরীর আলুথালু একেবারে। পলকে গুছিয়ে নিল নিজেকে। বড় করে শ্বাস টানল। মন বলছে সেই। তড়িত পায়ে পার হলো বাইরের ঘর আর শোবার ঘরের মাঝের জায়গাটুকু। দরজায় পৌঁছে গলা থেকে আপনা আপনি ছিটকে এলো শব্দগুলো। তোমাকে আমি এখানে আসতে বারণ করেছিলাম না? লোকটা ঘরে ঢোকেনি, বারান্দাতেও না। বারান্দার ওপারে গ্রিলের দরজা ধরে দাঁড়িয়ে আছে, ঘাড় ঝুলিয়ে। ঝুঁকে দাঁড়ানোর জন্যই বোধহয় লম্বা কুঁজোটে দেহ আরও বেশি নুবজ। কোটরাগত চোখ, তামাটে কপালে সময়ের অসংখ্য গলি ঘুঁজি। উশৃঙ্খলতার ছাপ ফেলেছে শরীরের সর্বত্র। 54তেই 74 বুড়ো যেন। মাথা ভরা আতপাকা চুল, রুক্ষ বিধ্বস্ত। অরুণা চৌকিতে একবার দেখে নিল চৌকিতে শোয়া মাকে। ছোট্ট শরীর গুটিয়ে মুটিয়ে নিশ্চল পড়ে রয়েছে। জানালার দিকে মুখ। এখনো টের পায়নি কিছুই। পিছন ফিরেও দেখে নিল একবার। তুলি শোবার ঘরেই। কেউ কিছু বোঝার আগে লোকটাকে তাড়াতে হবে। নিজেকে সামলে নেবার চেষ্টা করল প্রাণপণে। সামলানো কি যায়?
রাগে মাথা দপদপ করছে। দ্রুত বারান্দায় এসে দাঁতের দাঁত ঘষল। এখানে কি জন্য এসেছ? লোকটা মাথা তুলল। এক হাতে আঁকড়ে ধরেছে গ্রিলের দরজা। বুড়ো ভেড়ার মতো ঘোলাটে চোখ পিটপিট করে উঠল বার কয়েক। তোমার হাসপাতালে কাল গিয়েছিলাম, পরশুও। শুনলাম নাইট চলছে, তাই তাই এখানে চলে আসতে হবে? তোমার সাহস তো কম না। আসতাম না, বিশ্বাস করো, নেহাত নিরুপায় হয়ে। কি দরকার? অরুণার গলা কঠিন, আরো উত্তেজনায় হাঁপাচ্ছে অল্প অল্প। কি চাই? টাকা? লোকটা ঢোক গিলল। খুব দরকার, সত্যি বলছি। গোটা 20 অন্তত যদি দাও। টাকা দিলেই লোকটা এক্ষুনি গিয়ে বোতল খুলে বসবে। অরুণা জানে এরকমই দশা হয়েছে এখন। মেজাজ গেছে, দাপট গেছে, যৌবনে সব অহংকার তুবড়ে গেছে সময়ের কামড় খেয়ে। আজকাল এরকমই উপসী বেড়ালের মতো ছোঁক ছোঁক করে বেড়ায় দিনরাত। আকণ্ঠ গিলে পড়ে থাকে অস্থানে কুস্থানে। স্বভাব যাবে কোথায়? অরুণার কাছে গিয়ে হাত পাতে নির্লজ্জের মতো। 2 দিন ধরে কিছু খাইনি, সত্যি, এবারটা দাও। দেয় অরুণা, সব চেনেও। না দিয়ে উপায় নেই যে। পুরনো লজ্জা ঢাকার, সম্মান বাঁচানোর 5 জনের হাত থেকে। একসময় ঝুরঝুরে ধ্বংসস্তূপ থেকে কি কষ্টেই না মাথা তুলতে হয়েছে একটু একটু করে। মেয়েটা তখন কতটুকুই বা, 3.5 কি 4 হবে। একরত্তি শিশুটা ছাড়া মাথার উপর ছেঁড়া ছাতার মতন পাশে শুধু একজনই, মা। দুজনেই সম্বলহীন, সমান নিঃসহায়। সেখান থেকে লড়াই করে এই অবধি পৌঁছানো। তিলে তিলে ট্রেনি নার্স থেকে সিনিয়র সিস্টার, যৌবন থেকে যৌবন প্রান্ত। পুরনো বন্ধুরা বলে, লোকটাকে অ্যালাউ করিস কেন তুই? ঘাড় ধরে বার করে দিতে পারিস না? কিসের ভয় তোর? ভয় সর্বত্রই। নতুন করে সবকিছু হারানোর ভয়। যদি আবার বাড়িতে নতুন করে হাজির হয়? মেয়ে বড় হয়ে গেছে, তার থেকে টাকা পেলেই বিদায় হয়ে যায় যখন। ভুল ধারণা। দুর্ভাগ্য যদি তাড়া করে, কোনোভাবেই আটকানো যায় না তাকে। অরুণার ইচ্ছে হলো মুখের উপর দরজা বন্ধ করে দেয় লোকটার। তারপর যদি, ভাবতে গিয়েই দম বন্ধ হয়ে আসছে। যথাসম্ভব গলা নিচু রাখার চেষ্টা করল, তবু রাগ হিসিয়ে উঠছে স্বরে। রাগ না ঘৃণা, নাকি এবারকার মতো দিচ্ছি, মনে রেখো, বাড়িতে আর কোনো দিন আসার চেষ্টা করবে না। অনেকবার বলা একই কথা। লোকটাও মাথা নাড়ল। ঘর থেকে প্রায় 1 ছুটে গিয়ে টাকা নিয়ে এলো অরুণা। যাও, আর 1 মুহূর্ত দাঁড়াবে না এখানে। ফিরে যাচ্ছে লোকটা। রোদ মাড়িয়ে আঁকাবাঁকা পায়ে ইট ঢাকা কাঁচা নর্দমাটা পার হলো। রাস্তায় উঠেছে। মোড় পেরিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার পর অরুণার স্বস্তির নিঃশ্বাস ফেললই, টানতে পারল না নতুন করে। দরজা টেনে পেছন ফিরতেই সামনে তুলি অবাক বিস্ময়ে নিষ্পলক তাকিয়ে আছে। কে মা? অরুণা বলার চেষ্টা করল, কেউ না। শব্দ এলো না গলায়। বাস থেকে নেমে তুলি দেখল লোকটা আজও দাঁড়িয়ে আছে পাশের পান দোকানটার সামনে, ল্যাম্পপোস্টের নিচে। রোজ এভাবেই এসে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না তুলি ফেরে কলেজ থেকে। একভাবে কথা না বললে নিজে থেকে ডাকবেও না, ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকবে শুধু। থাকবে,
আজ আর এগিয়ে গিয়ে কথা বলবে না তুলি। মনস্থির করে কয়েক পা এগোলো রাস্তা ধরে। গিয়েও ফিরে এসেছে। পায়ে পায়ে লোকটার সামনে গিয়ে দাঁড়াল। অন্যদিকে চোখ রেখে জিজ্ঞাসা করল, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? লোকটার ঢুলু ঢুলু চোখ হেসে উঠেছে সঙ্গে সঙ্গে। চাহনিতে বোঝা যায় বেশ দুপাত্র চড়েছে দুপুরেই। কড়া স্পিরিটের গন্ধ বেরোচ্ছে। তুলির ভুরু জোড়া হলো। কাঁধের উপর স্বচ্ছ উন্নিটাকে টানল অকারণে। শুনুন, এভাবে এসে রোজ দাঁড়িয়ে থাকবেন না, বাজে দেখায়। হাসি মিলিয়ে গেল। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তুলির গা শিরশির করে উঠল। এ লোকটা তার বাবা, জন্মদাতা। ভাবতেই গলার কাছে বিশ্রী কষ্ট ডেলা পাকায়। কেন এমন হয়? লোকটার উপর কোনো মায়া থাকা উচিত নয়। মা ঠিকই বলে, লম্পট চরিত্রহীন একটা। নিজের ফুর্তির জন্য বউ মেয়েকে অসহায় ফেলে চলে গিয়েছিল। এখনো আসে নিজের দরকারি। এখনো বিন্দুমাত্র টান নেই কারুর উপরেই, তুলির উপরেও না। তবু তুলির কষ্ট হয় এভাবে লোকটাকে ভিখিরির মতো দাঁড়িয়ে থাকতে দেখলে। কিংবা মা যখন চিৎকার করে গালিগালাজ করে তখন। পরশুদিন তো মারতে বাকি রেখেছিল মা। লোকটা তখন এমন মাতাল যে কথা বলা দূরে থাক, চোখ খুলে তাকাতেও পারছিল না ভালোভাবে। কেন যে এত মদ খায় এই আধমরা শরীরেও। এক এক সময় তুলির মনে হয় লোকটার হয়তো অনেক দুঃখ জমে আছে বুকে। পুরনো ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে চায়। চায় কি? তুলি আবার প্রশ্ন করল, উল্টো দিকের বিজ্ঞাপনের হোর্ডিংটার দিকে চোখ রেখেই। খাওয়া হয়েছে? দিগদিগে মাথা দুদিকে নড়ল বার কয়েক। মুখ অল্প হাঁ। তুলি একটু ভেবে নিল। ওপারের মিষ্টির দোকানটা খোলা আছে। একটু এগোলে সারদা কেবিনও। লোকজন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবে, তার থেকে বরং। লোকটার লালচে চোখে চোখ রাখল তুলি। আসুন, মা আসার আগে চলে যাবেন কিন্তু। তুলি আগে আগে হাঁটছে, লোকটা পিছনে। দুপুর গড়িয়ে বিকেল আসছে পায়ে পায়ে। আকাশে রং বদলাচ্ছে সূর্য। দুধারে দোকানপাট খুলছে এক এক করে। হাঁটতে হাঁটতে চারদিকে নজর রাখছিল তুলি। রাস্তায় লোক যদিও বেশি নেই, তবু পথ চলতি মানুষেরা থমকে দেখছে একবার করে। টলমলে নেশাখোরের সঙ্গে অষ্টাদশী তুলি। একটু গতি বাড়িয়ে তুলি দূরত্ব বেশি করে নিল। মোড়ের বড় মুদি দোকানের দোকানদারটা গলা বাড়িয়ে তাদেরই রোজ দেখে। ক্রমশ কৌতূহল বাড়ছে অনেকেরই, পাড়া প্রতিবেশী, চেনা পরিজনের। এদিকের কারুর সঙ্গেই তেমন ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি। বলতে গেলে তারা একরকম নতুন বাসিন্দা এ অঞ্চলের। শ্যামবাজারের ভাড়া বাড়ি ছেড়ে এই তো সবে 1.5 বছর এসেছে মল্লিকপুরে। বাড়ির বাইরেটা এখনো প্লাস্টার করে উঠতে পারেনি মা। ছাদ এখনো ন্যাড়া। তুলি বড় রাস্তা ছেড়ে সরু রাস্তায় ঢুকল। এদিক ওদিকে এখনো বাড়ি উঠছে মাঝে মাঝেই। কলকাতা থেকে একটু দূর হলেও জায়গাটা মোটামুটি সুন্দর। এখনো অনেক গাছপালা আছে, মাঝে মাঝে পুকুরও। ছাদে উঠলে হাওয়ায় ভেসে যায় শরীর। ওই লোকটা যদি ঠিক থাকতো, আরও সুন্দর কোনো জায়গায় থাকতে পারত তারা। কথাটা ভাবতেই হুড় হুড় করে একগাদা প্রশ্ন এসে গেল মনে। লোকটা কি কাজকর্ম করত কিছু, নাকি চিরকাল এমন বাউন্ডুলে? কোনোদিন কি ভালোবাসত তুলিকে, আদর করেছে কোলে নিয়ে? প্রশ্নগুলোর সঙ্গে দুম করে অভিমান ঢুকে পড়েছে মনে। মাঝ রাস্তায় তুলি দাঁড়িয়ে গেল। লোকটা বেশ কিছুটা পিছিয়ে পড়েছে। দুর্বল পায়ে গুটি গুটি হাঁটছে। টলতে টলতে কাছে এলো। তুলি তাকালো স্থির দৃষ্টিতে।
আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? লোকটা ঘাড় কাত করল। কথা বিশেষ বলে না কোনো সময়। হঠাৎ আপনি আমাদের কাছে আসা শুরু করেছেন কেন? প্রশ্নটা কি মার মতো হয়ে গেল? লোকটার মাথা ঝুলে গেছে নিমেষে। চুপ করে দাঁড়িয়ে আছে। না, এ লোক সমস্ত বোধ বুদ্ধির বাইরে। রাগ নয়, অভিমানও নয়, এর উপর শুধুই দয়া আসা উচিত। তুলি বাড়ির দিকে চলতে শুরু করলো আবার। আসুন। সিঁড়িতে পা রেখেই অরুণা টের পেল আজও তুলি নিয়ে এসেছে লোকটাকে। ছোট ছোট দুধাপ সিঁড়ির মাথায় গ্রিল ঘেরা বারান্দা। বারান্দার মাঝ বরাবর বাইরের ঘরের দরজা। দরজার দুদিকে ছেত্রে পড়ে তার দুপাটি চপ্পল, গোড়ালি খাওয়া ধুলো কাদা মাখা। মুহূর্তে মাথায় আগুন জ্বলে উঠল অরুণার। কলিং বেল না টিপে গ্রিলের দরজাটাকে ঝাঁকালো সজোরে। সঙ্গে সঙ্গে অবশ্য পর্দার ওপাশ থেকে বেরিয়ে এসেছে তুলি। ভরার যৌবন উড়নিবিহীন সালোয়ার কামিজে যথারীতি উদ্ধত, চোখ মুখে নির্বিকার ভঙ্গি। অরুণার চোখ দপদপ করে উঠল। আজ আবার নিয়ে এসেছিস? আমি আনিনি, নিজেই এসেছে। তুলির নির্লিপ্ত জবাবে স্পষ্ট অবজ্ঞার ভাব। পরিষ্কার বোঝা যায় মিথ্যা কথা বলছে। অরুণার চোয়াল শক্ত হল। এভাবে চলতে পারে না, আজ একটা বিহিত হওয়া দরকার। দরজায় গ্রিলে চটিতে অধৈর্য কিছু শব্দ বাজিয়ে দুমদাম ঢুকে এলো ঘরে। লোকটার দিকে জ্বলন্ত চোখে তাকালো। আবার এসেছো তুমি, নির্লজ্জ বেহায়া কোথাকার? লোকটা চুপ। বেতের সোফার এক কোণে জড়সড় বসে রয়েছে। বুড়ো শকুনের মতো মুখখানা চোয়ারে দেখাচ্ছে আরো। গলার দুখানা শির ফুলে রয়েছে উৎকটভাবে। আধময়লা শার্টের কলার আধ ফাটা, ইস্ত্রিবিহীন। পরনের প্যান্টখানাও সেরকমই জীর্ণ। অরুণার তীক্ষ্ণ চোখ মানুষটাকে ছেড়ে পাক খেল গোটা ঘরে। লোকটার পাশে রাখা তেপা টেবিলে খালি প্লেট পড়ে রয়েছে একখানা, জলের গ্লাসও। নজর সেদিকে যেতেই লোকটা সংকুচিতভাবে বলে উঠেছে, খুব খিদে পেয়েছিল তুলি, তাই। খিদে মিটেছে তো, বেরো এবার। তোমার সঙ্গে কথা ছিল একটা। আমার শোনার সময় নেই। অরুণা ভেতরের দরজার দিকে এগোলো। দেখা না গেলেও আবছা বোঝা যায় পর্দার ওপাশে তুলি দাঁড়িয়ে আছে। মাথা ঝিমঝিম করে উঠল আচমকা। বুকের বাঁ দিকে একটা যন্ত্রণা হচ্ছে। তুলি বড় বেশি স্পর্শকাতর হয়ে উঠেছে লোকটার সম্পর্কে। রক্তের টান যাবে কোথায়? রক্তের টান না নিজেরই ভাঙা কপাল? যে মেয়েকে এত কষ্ট করে বড় করে তোলা, সেও পর হয়ে গেল ওই লোকটার মতোই। অরুণার চোখে জল এসে যাচ্ছিল। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করল জোর করে। সেই ফাঁকে বেহায়া লোকটা বলে উঠল, কয়েকটা টাকার দরকার ছিল। অরুণার চকিতে ফিরে গেছে লোকটার সামনে। ভেতরকার সমস্ত রাগ, ক্ষোভ, হিংসা, যন্ত্রণা ফেটে পড়েছে একসঙ্গে। এক পয়সাও তোমাকে আমি আর দেব না, বুঝেছ? একটা বাক্যের পর গলা চড়েছে আরো। কি ভেবেছ আমাকে তুমি? হ্যাঁ, আমার মুখের রক্ত তোলা পয়সায় তুমি ফুর্তি মেরে যাবে এভাবে? আবার নতুন করে সংসার ভাঙতে এসেছো আমার? শয়তান! বলতে বলতে গলা কেঁপে যাচ্ছে। বিচিত্র সব স্বর ছিটকে আসছে গলা থেকে। মেয়ের কাছ থেকে টাকা নিয়ে তুমি মদ খাও? লজ্জা করে না তোমার? বুড়ো হয়ে চিতায় উঠতে চলেছ? ছি ছি! রাস্তায় বেহেড হয়ে পড়ে থাকো রোজ। তোমার লজ্জা না থাকতে পারে,
আমার আছে। তোমার জন্য কোথাও মুখ দেখানো দায় হয়ে উঠেছে, পাড়ায়, হাসপাতালে। অরুণার উঁচু গলা ভেঙে এলো ক্রমে। লোকটা তখনও নিরুত্তর, ধরা পড়া আসামির মতো যথারীতি ঘাড় ঝুলিয়ে ফেলেছে। অরুণা আরও সামনে এগিয়ে গেছে লোকটার। শেষ জীবনটাও শান্তিতে বাঁচতে দেবেন আমাকে? একটু শান্তি দাও, দয়া করো। দাও দাও বললেই কি শান্তি পাওয়া যায়? কোনোদিন পেয়েছে কেউ? অরুণার কথা শেষ হবার আগেই ঘরে ঢুকে পড়েছে তুলি। অরুণাকে থমকে দিয়ে বলে উঠল, উঠুন তো আপনি, অনেক হয়েছে। বলেই ফিরে তাকিয়েছে মায়ের দিকে। শুধু বাবার জন্য নয়, তোমার জন্য চারিদিকে মুখ দেখানো দায় হয়ে উঠেছে, বুঝেছ? এখন বুঝতে পারছি কেন তোমাকে ছেড়ে বাবা। কি কি বললি? তীব্র বিস্ময়ে আর্তনাদ করে উঠেছে অরুণা। ঠিকই বলছি, একটা অসুস্থ লোকের উপর অত্যাচার করতে তোমার লজ্জা করে না? অরুণা হতবাক, অরুণা স্তম্ভিত। এও শুনতে বাকি ছিল তবে নিজেরই মেয়ের কাছ থেকে? এত বড় কথাটা আমাকে বলতে পারলি তুই? আমি অত্যাচার করি? করো করো করো। তুলির চোখ ঘুরছে অশান্তভাবে। আজ ফয়সালা করেই ছাড়বে। ঘরের মধ্যে চঞ্চল পায়ে পাক খেল কয়েকবার। কবে একজন কি অন্যায় করেছে তার শোধ তুলতে তাকে তুমি মেরে ফেলবে এভাবে একটু একটু করে? আমি মেরে ফেলছি? ফেলছই তো। হাসপাতাল থেকে মদের পয়সা দিয়ে বিদায় দিতে লোকটাকে। কিসের জন্য? কেন গোপন করেছিলে আমার কাছে? সে তো তোর জন্যই, তোদের জন্য। বাজে কথা, তুমি আসলে বাঁচতে দিতে চাও না লোকটাকে। এখনো নিজেদের কাছে রাখলে ভালো করে তোলা যায়, একটু ভদ্র ব্যবহার করলে। চুপ, আর একটা কথা শুনতে চাই না। অরুণা রুখে ওঠার সুযোগ পেয়েছে এতক্ষণে। মেয়ে নয়, বুঝি কোনো অচেনা প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ লেগেছে হঠাৎ। বড় বড় কথা বলছিস। কতটুকু জানিস এই লোকটার সম্পর্কে? তোর দিদাকে গিয়ে জিজ্ঞেস করে দেখ। আমার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যা বোঝার বুঝে গেছি। তুলি গলা নামিয়ে ফেলল সহসা। তুমিও ঠিক কাজ করছো না মা? যা করছি বেশ করছি। না। তুলির গলা আরো নিচে নামল। নিচু স্বরে মোক্ষম শব্দগুলোকে ছুঁড়ল এবার বিষাক্ত বাণের মতো। বেশ, তা এতই যখন ঘেন্না, মাথায় সিঁদুর দিয়ে রেখেছ কেন ঢং করে? সতী সাজার জন্যে নাকি সাজগোজের জন্যে? শাঁখা লোহা কেন রেখেছ হাতে? ডিভোর্স করনি কেন? নাকি টিকিয়ে রেখে যন্ত্রণা দিতে চাইছো মানুষটাকে? যাকে নিয়ে এত বাদ বিবাদ মায়ে মেয়েতে, সে কিন্তু দিব্যি বসে বিকারহীন, নিঃশব্দে শুনে যাচ্ছে সব কথা। নিশ্চয়ই খুশি হচ্ছে। অরুণার মাথা জ্বলে উঠল নতুন করে। শরীরের কোষে কোষে বুঝি আগুন লেগে গেছে। একটা একটা করে হাত থেকে টান মেরে খুলে ফেলল শাঁখা লোহা, ছুঁড়ে ফেলে দিল জানালার বাইরে। আঁচল তুলে ঘষে ঘষে মুছে ফেলল সিঁদুর, কপাল থেকে, সিঁথি থেকে। এই নে শান্তি, এবার শান্তি হয়েছে তোদের? বলতে বলতে কেঁদে ফেলেছে হাউ হাউ করে। 14 বছর পর। কিছুতেই ঘুম আসছিল না তুলির, আসবেও না বোধহয়। অন্ধকারে মাথা তুলে একবার দিদিমাকে দেখার চেষ্টা করল, দেখা যাচ্ছে না। তবে ঘুমন্ত নিঃশ্বাসের শব্দগুলো শোনা যায় পরিষ্কার। না, সন্ধেবেলা দিদা কিছুই বুঝতে পারেনি, এরকমই নিশ্চিন্ত পড়েছিল বিছানায়।
তুলিও যদি দিদার মতো হয়ে যেতে পারত, বধির, দৃষ্টিহীন, অনেক কষ্ট থেকে মুক্তি পেত তাহলে। ভাবতে ভাবতে বিছানায় উঠে বসল তুলি। রাত্রির নৈশব্দে গোটা বাড়ি আকণ্ঠ ডুবে আছে। ফ্যানের হাওয়া কাটার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। কিছুক্ষণ কান পেতে রইল তুলি। ও ঘরের একটু শব্দও যদি শুনতে পায়। মা কি কাঁদছে এখনো? জীবনে কোনোদিন মাকে ওভাবে কাঁদতে দেখেনি তুলি। না জানি কত আঘাত পেয়েছে মনে। তুলির বুকটা হু হু করে উঠল। ভীষণ অপরাধী লাগছে নিজেকে। ওই লোকটা, হ্যাঁ, ওই লোকটাই তো সংসারের শান্তি নষ্ট করে দিয়েছে তাদের। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। কেন যে লোকটার হয়ে ওভাবে বলে ফেলল তুলি রাগের মাথায়। মা কাঁদতে কাঁদতে বলছিল, ওই এখন বড় হয়ে গেল তোর কাছে আমার থেকেও? কখনো না। ওই লোকটা কেউ নয় তুলির, শুধু রাস্তার মাতাল একটা নেশাখোর বুড়ো ভিখিরি। ওরকম লোককে করুণাই করা যায় মাত্র। তুলি তো তাই করতে চেয়েছিল। মাঝখান থেকে সব কেমন গন্ডগোল হয়ে গেল হঠাৎ। মশারি তুলে বিছানার বাইরে বেরিয়ে এলো তুলি। লোকটা চলে যাওয়ার পর থেকে ও ঘরের চৌকিতেই শুয়ে আছে মা। জল পর্যন্ত দেয়নি মুখে। অন্ধকারেই পা টিপে টিপে পৌঁছে গেল বাইরের ঘরে। পর্দা সরাতেই তুলির হৃৎপিণ্ড নিথর। মা নেই বিছানায়। জানলা দিয়ে ল্যাম্পপোস্টের আলো এসে একাই গড়িয়ে আছে ফাঁকা বিছানায়। বাইরে যাওয়ার দরজা হাট করে খোলা। নিঃশ্বাস বন্ধ করে তুলি দৌড়ে গেল বারান্দায়। গ্রিলের দরজার তালাও খোলা। মা চলে গেছে। উদ্ভ্রান্তের মতো সিঁড়ি দিয়ে তুলি নেমে এলো খানিকটা। ফিরে এসে বসে পড়ল সিঁড়িতে। আকাশ, পৃথিবী, আলো, অন্ধকার সব চরকির মতো দুলতে শুরু করেছে চোখের সামনে। নিমেষে সব শূন্য হয়ে গেল। তুলি কাঁপতে লাগলো থরথর করে। ঠিক তখনই আচমকা কানে এসে ধাক্কা মেরেছে শব্দটা। হালকা কিন্তু স্পষ্ট। কে যেন চলাফেরা করছে গলিতে। বেড়াল, ইঁদুর নাকি? তুলি কান খাড়া করে রইল। আবার শব্দ হলো, আবারও। ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো এক সময়। নোংরা সরু কাঁচা গলিতে রাত্রির অন্ধকারে বসে নর্দমা ঘাঁটছে মা, দু হাতে। আধো আলো আধো অন্ধকারে মাকে কেমন অলৌকিক মনে হচ্ছে। ঘেটে ঘেটে কাদা মাখা শাঁখার টুকরো তুলল একটা। লম্বা নর্দমা হাতড়ে ধীরে ধীরে সব কটা ভাঙা অংশ তুলে বাঁ হাতের মুঠোয় চেপে রেখেছে প্রাণপণে। হাতে পায়ে নোংরা কাদা মেখে গভীর রাতে কি কুড়োয় মা একা একা? শুধুই শাঁখার টুকরো, লোহা, সাজের জিনিস, সংস্কার? কখনো না। তুলির দু চোখ বেয়ে এতক্ষণ পর কান্না নেমে এলো অঝরে। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।